গন্ডগোল লাগানোর পদ্ধতি। এখন এটা কে করেছে দেখেন, এখন চট করে কিন্তু বলা খুব সহজ যে পতিত সরকার, হাসিনা সরকারের অথবা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর কেউ সেই কাজটা করছে, হতে পারে। আবার অন্যভাবে হতে পারে যে তাদের উপর দায় চাপানোর জন্য স্যাবোটাজ হয়েছে, এটাও হতে পারে, নাশকতাও হতে পারে, আবার এটাও হতে পারে। কি হয়েছে, কেন হয়েছে, এবং তারও যে বড় কথা হলো এটা হওয়াতে বেনিফিশিয়ারিকে, ক্ষতি হলো কার, হিসাবটা এভাবে করেন। একটা ঘটনা ঘটাতে হবে। এখন দেখেন, আপনি মনে করতে পারবেন 2014 পরে আমরা দেখেছি, মানে কোথাও যদি একটা আগুন ধরে সঙ্গে সঙ্গে কিন্তু এটা কে করতো, জামাত বিএনপি করতো। এবং এই জামাত বিএনপি অগ্নি সন্ত্রাস, আগুন সন্ত্রাস এগুলো এমনভাবে প্রচার করা হতো যে জামাত বিএনপি যেটা কোনো প্রতিবাদ করবে অথবা যে কিছু বলবে সে কথাও কিন্তু কেউ গুরুত্ব দিয়ে শুনতো না, কারণ ওদের কথার দাপটটা এমন ছিল। ওর করে তাদের কী লাভ হতো, রাজনীতিক লাভ হতো, এবং মানুষের মধ্যে একটা ধারণা তারা পাঠানোর চেষ্টা করতো। কিন্তু মানুষ কি ওই আইডিয়াটা খাইতো না। কিন্তু মানুষের কোনো ভয় ছিল না, মানুষ জোরে বলতে পারতো না, প্রচার মাধ্যমগুলো তাদের হাতে ছিল, হতো। ভাই সেই স্কুলিং এখনো চলছে। মনে করেন আওয়ামী লীগের দোসরা যদি এতই পাওয়ারফুল হয় তাহলে তারা অনেক কিছুই ঘটাতে পারে। এখন সব কিছুর পেছনে তাদেরকে দায়ী করবো আমরা? আপনাদের ধরেন তাকে তো ধরতে পারলেন না। এত কিছুর মধ্যে একটা আওয়ামী লীগের লোক, আপনি ভাবেন খালি ঢাকা শহরে ভাই, মানে গ্রামগঞ্জে পর্যন্ত ছাত্রলীগের একটা সভাপতি, আওয়ামী লীগের একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দৌড়ের উপরে আছে। যে কথাটা আমি তখন বলতাম যে ভাই জামাত কই, জামাত বিএনপির লোক যখন মিছিল ঠিক মতো তাদেরকে করতে দিত না, তারা সেই সমস্ত নাশকতা করবে? তারা তো নিজের জীবন নিয়ে বাঁচে না। ওই সময় তো এমন ছিল যে বিএনপির নেতাকর্মীরা জঙ্গলে যেয়ে থাকতো, পর্যন্ত চরে যেয়ে থাকতো, বাড়ি ঘরে তো ফিরতেই পারতো না, এরকম ঘটনা ছিল। তো নাশকতা হলে তারা এসে পড়তো, এটা হলো আওয়ামী বয়ান ছিল। আবার এখনকার বয়ান দেখবেন হবে একটা যে এটা ওরা করছে, তাহলে আপনি কি করলেন? এত লোকের ভিড় আসলো কীভাবে? কাজেই এইগুলি কেন হয়েছে না হয়েছে সেটা অন্য প্রসঙ্গ, ওই আলোচনা আমি মনে করি যাওয়া উচিত না। কিন্তু প্রশ্ন হলো এইরকম সময় এই কাজটা হতে দেওয়া হলো কেন, হতে পারলো কিভাবে, এবং এটা দায়িত্বে কারা ছিল? এত গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা নিয়ে সবাই জানে এখানে কিছু একটা ঘটলে পরে এটার কিন্তু আফটার ইফেক্ট অনেক বড় কিছু হবে। তো এত বড় একটা কাজ সেটাকে সেইভাবে নিরাপত্তা আপনি দিলেন না কেন, কে করলো? তো এইগুলি আমার মনে হয় কি জানেন, অনেক সময় হয়, আবার কিন্তু হতেও পারে, আমি কিন্তু অস্বীকার করছি না, হবেই না আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি না, আমি তো দেখি নাই, হতেও পারে ফ্যাসিবাদের দোষটাই করছে কাজটা, আবার হতেও পারে ওই মানে ন্যারেটিভটা বারবার উচ্চারণ করার জন্য এটা হচ্ছে করা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আজিজুল ভাই, আপনার কোনো এই বিষয়ে কোনো বলা আছে না? অন্য অবস্থায় যাব না, আমার বক্তব্য হলো যে দেখেন, কে এই আগুনটা দিল মোটিফে, তার কিন্তু ভিডিও আছে। গতকালকে আমরা ভিডিও দেখেছি যে কালো জামা পরে একটা, তাকে কেন এখনো ধরতে পারলো না? সরকারের এই ব্যর্থতা কেন? এটা তো আমি ব্যর্থতা বলবো, কারণ কি? তার মানে যে বাংলাদেশে একটা যদি আপনার এরকম কিছু সিনড্রোম দেখা দেয়, যে আপনার অস্থিতিশীল পরিবেশের সিনড্রোম দেখা দেয়, তাহলে মানুষের যে মূল লক্ষ্য যে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার, তার থেকে মাইন্ডটা ডাইভার্ট করা যায়। যে আপনি এখন আগামী 2 দিন এই মোটিভ নিয়ে আলোচনা হবে যে কে ভাঙলো, কেন ভাঙলো। আপনি তখন আমাদের যে মূল লক্ষ্য ট্রান্সফরমেশন অফ দ্য আপনার ডেমোক্রেসি অ্যান্ড টু রাইট টু দ্য ভোট, এইসব নিয়ে আর কোনো আলোচনা হচ্ছে না। আপনি দেখছেন যে আপনার, আমার কাছে মনে হয় যে এই যে চারুকলার থেকে যে মঙ্গল শোভাযাত্রাটা হয়, এটা তো একসময় আনন্দ শোভাযাত্রা ছিল, তাই না? এটা একটা কালচারাল কনফ্লিক্ট আমি দেখলাম দেখা দিয়েছে সেই প্রথম থেকেই। বিশেষ করে এই গত 17 বছরে যখন বিভিন্ন প্রাণী বা বিভিন্ন বস্তুর চিহ্নকে মঙ্গল হিসাবে দেখে, তখন বাংলাদেশে বসবাসরত 20 কোটি মানুষের অনেকে এইগুলোকে মঙ্গলের প্রতীক মানে না, অনেকে মানে। এই কালচারাল কনফ্লিক্টটা রয়েই গেছে। এর কোনো পলিটিক্যাল সলিউশন হবে বলে আমার মনে হয় না। এই কনফ্লিক্ট নিয়ে আমাদের এগোতে হবে, কিন্তু বক্তব্য হলো এটাকে ম্যানেজমেন্ট করা। সেই ম্যানেজমেন্ট করতে সরকার ব্যর্থতার পরিচয় দিল। তবে ধন্যবাদ যে এটা সিসি ফুটেজ পাওয়া গেছে। অতএব কে করলো এটা
ইজি আপনার প্রকাশ করা আপনি চিহ্নিত করা যায়, আপনি কাউকে আঙ্গুলি হেলন দিতে পারবেন না। আমার বক্তব্য হলো সরকারের মূল উদ্দেশ্য হলো, আমি দেখলাম যে আমি আমার বলতে মানে বাধ্য হচ্ছি যে সরকার নিজেকে এখন অপরিহার্য মনে করছে, যে তিনি ছাড়া বা তারা ছাড়া এই দেশ আর কেউ চালাতে পারবে না, এমন একটা অবস্থা শেখ হাসিনা করে রেখেছে। অন্য কোনো রাজনৈতিক দল এসে পলিটিক্যালি এই দেশ আর চালাতে হবে না, একটা নন পলিটিক্যাল এন্টিটি এসে, একটা অরাজনৈতিক সত্তা এসে এই দেশটা চালাতে পারবে। এই জন্য দেখেন ডক্টর ইউনূস সরকারকে অপরিহার্যতা প্রমাণ করবার জন্য ঈদের মাঠে আমরা 5 আঙ্গুলের খেলা দেখেছি, যেটা শেখ হাসিনা করতো, যে আপনার শেখ হাসিনার সরকার বারবার দরকার, ঠিক এমন একটা খেলা ঈদের মাঠে দেখলাম। তারপরে দেখলেন যে এখন ভারত বাংলাদেশ যে টেনশনটা তৈরি হলো, তাই না, আমাদের যে বাণিজ্য, আমাদের যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিলে টেনশন কিন্তু তৈরি হলো, তাই না। এখন মানুষের চিন্তা কিন্তু ওই ট্রান্সশিপমেন্ট কেন, ভারতের সাথে আমাদের এই দ্বন্দ্বটা, এইটাকে উনি তৈরি করে, আমার তো মনে হয় তৈরি করে, এটা একটা টোটালি এটা একটা মেকিং গেম তৈরি করে আপনার আমাদের জনগণের মাইন্ড ডাইভার্ট করছে, যে আপনি আর এই গণতন্ত্র, ভোটের অধিকার, বাংলাদেশের বিভিন্ন এগুলো আপনি আর দরকার নেই, এখন ভারত বাংলাদেশ টেনশন নিয়ে সবাই থাকেন। আমি মেকিং করলে এই জন্য বললাম যে বিমস্টেক বৈঠকে যে বক্তব্য ডক্টর ইউনূস দিলেন এবং তার যে প্রেস উইং দিলেন, যে আমরা তাকে শেখ হাসিনাকে এক্সট্রাডিট করতে চেয়েছি, গঙ্গার পানি চুক্তির কথা বলেছি, তিস্তার পানি চুক্তি, সীমান্তে কিলিং, কিন্তু ভারতের মিডিয়া পাশাপাশি কিন্তু অস্বীকার করলো। এটা নিয়ে অনেক কথা সবাই বলেছে, অস্বীকার করলো। কিন্তু আমার বক্তব্য হলো যে কে মিথ্যা কথা বললো এই জাজমেন্টে আমি যাচ্ছি না। তা আমার বক্তব্য হলো যে ডক্টর ইউনূস যে কথাটা বললেন ইন্ডিয়াকে, যে আমাকে এই লোক দিতে হবে, ইন্ডিয়া তার প্রত্যুত্তরে কি বললো তার কোনো নিউজ কিন্তু আমাদের এই প্রেস উইং থেকে দেওয়া হলো না। অর্থাৎ এই জন্য আমি বলছি এটা এমন একটা মেকিং গেম, যে আপনাকে, যেহেতু বাংলাদেশের মানুষ ভারত বিরোধী, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারত বিরোধী, এই প্রশ্নটা সেন্সেশন তোলা গেলে বা বাবল একটা তোলা গেলে আপনি আভ্যন্তরীণ যে বার্নিং ইস্যুগুলো, এই ইস্যুগুলো কিন্তু ধামাচাপা পড়ে যাবে। এরকম একটা খেলা চলছে, এরকম একটা অবস্থা চলছে, তার অপরিহার্যতা তুলে ধরছে। কিন্তু এখন আবার যে নিউজটা দেখলাম এই আপনাদের এসে স্টুডিওতে এসে, যে সে তাগিদ দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা। আসলে এই কথাটাকে কিন্তু আপনি ওই যে তৃপ্তির ঢেকুর তুললে হবে না, এরকম তাগিদ তো সে আগেও দিয়েছিল, তাই না, যে ডিসেম্বর হবে, পরের বার বলছে ডিসেম্বর থেকে জুন 26 সালের। এখন তাগিদ দিচ্ছে সংস্কারগুলো কার্যক্রম করার জন্য। তার মানে এতদিন যে ন্যারেটিভগুলো ছিল, যে সংস্কার, বিচার, তারপরে আপনার স্থানীয় সরকার, এগুলো রিজলভ একটা ইস্যু, তাই না, এগুলো রিজলভ হয়ে গেছে। এখন তিনি তাগিদ দিচ্ছেন এগুলো তাড়াতাড়ি করবার জন্য, কিন্তু বলছেন না যে ডিসেম্বরে যে নির্বাচন হবে শিডিউলটা তিনি কীভাবে, শিডিউলটা কবে ঘোষণা করবেন, স্কেডিউল যেটা ওইটা কবে ঘোষণা করবেন, তারপরে নির্বাচনটা কিভাবে হবে, অনেক মানে অনেক, তারপরে কতদিন তার মেয়াদ, এই সরকারের মেয়াদ কতদিন, এটাও কিন্তু তিনি বলেননি। সব কিছু সুপারফিশিয়াল ভাষা। এই জন্য বলছি যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে আমাদের, কারণ কি তিনি বারবার জনগণের মাইন্ড ডাইভার্ট করছে বিভিন্ন সময়।